This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH বেহুলা লখিন্দরের লোহার বাসর ঘরে কালনাগিনী নাকি ঢুকেছিল একটা ছোট্ট ছিদ্র দিয়ে। ভাবছিলাম জানেন তো, বাংলাদেশি ছোটন মণ্ডল ভারতে তেমন কোনো ছিদ্র ব্যবহার করেই কি ঢুকে পড়েছেন নাকি? যদি ঢুকেই পড়ে থাকেন, ঢোকালো কে তাকে? উদ্দেশ্য কি ছিল? ধরা পড়ে গেছেন। আর ধরা পড়ে এই বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা ছোটন জানিয়েছেন তিনি নাকি এ রাজ্যে ঢুকেছিলেন, এখান থেকে কেরলে যেতেন। কেন না, শ্রমিকের কাজ খুঁজতে যেতেন। তার মানে কেরালে যে জব ভ্যাকেন্সি রয়েছে, ওখানে গেলেই যে কাজকর্ম পাওয়া যাবে, এটা বাংলাদেশি ছোটন জানতেন। এবং প্রশ্ন হচ্ছে, ছোটনের মতো আর কতজন বাংলাদেশি এভাবে কাজের খোঁজে এ রাজ্যে চলে এসছেন ওই বাংলাদেশ ছেড়ে? এবং এর মধ্যে একটা টুইস্ট আছে জানেন তো, ছোটনরা ভিন দেশ থেকে মানে বাংলাদেশ থেকে এ রাজ্যে ঢুকেছেন ইন ট্রানজিট, মানে এইখান দিয়ে যাবেন তারা কেরলে। কেন না, ওখানে কাজের সুযোগ আছে। এ রাজ্যে প্রথমে ঢুকলেন, এ রাজ্যে কাজের খোঁজ করছেন না কেন, ওখানে যাচ্ছেন কেন? তাহলে এটাও বোধহয় তারা জানেন এ রাজ্যে তাদের জন্য তেমন কাজকর্ম নেই। এসেছিল কেন? কি কাজ করতে? হ্যাঁ, ঢালাই পরিযায়ী শ্রমিক। কোথায় যেতে কাজ করতে? আচ্ছা, একটা কথা বলুন তো, ছোটন কি করে জানলেন যে কেরলে গেলেই কাজ পাওয়া যাবে? কেউ কি জানিয়েছিলেন? এর আগে বাংলাদেশি জঙ্গি ওই শাদ রাডিকে কেরাল থেকেই তো গ্রেফতার করেছিল অসম পুলিশ। জানা গেছিল প্রথমে শাদও এ রাজ্যে এসেছিলেন, তারপর মুর্শিদাবাদের দুটো বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম টাম তুলে তারপর কেরালে চলে গেছিলেন ওই শ্রমিকের ছদ্মবেশে। সেই ছদ্মবেশের আড়ালে শাদ রাডি যে আসলে আনসারুল্লাহ বাংলা টিমের মতো জঙ্গি সংগঠনের সদস্য, সেটা তো তার গ্রেফতারির পর সামনে আসে। ছোটন মণ্ডল কি কেরালার খবর ওই শাদের মতো কারোরই মুখ থেকে পেয়েছিলেন নাকি? তাহলে তো অবধারিতভাবে কয়েকটা প্রশ্ন উঠবে। প্রথমত, শাদের মতো ছোটনও কি কোনো জঙ্গি সংগঠনের সদস্য? এবং দ্বিতীয়ত, ছোটন নামটাও কি মেঘের আড়ালে কোনো মেঘনাথকে লুকিয়ে রাখার জন্য? এই অনুপ্রবেশকারীর আসল নাম কি অন্য? এদেশে এ রাজ্যে এসে হিন্দু নাম ধারণ করলে লোকজন সন্দেহ কম করবে, এটা বুঝেই কি তাহলে নাম ধারণ করেছেন? এবং সেটা যদি হয়ে থাকে তাহলে তো বুঝতে হবে যে পরিযায়ী শ্রমিকের নামে মুসলিম টাচ থাকলে বিভিন্ন রাজ্যে যে ধরপাকড় হচ্ছে, জিজ্ঞাসাবাদটা হচ্ছে, সেই খবরটাও বাংলাদেশিরা জেনে গেছেন। তারাও ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল, কিন্তু এতই মরিয়া যে সেসব সত্ত্বেও তারা তাদের ভোল বদলানোতে এবার নাম বদলটাও রেখে তারা এদেশে ঢুকে পড়ছেন, এ রাজ্যে ঢুকে পড়ছেন। মাথায় রাখতে হবে, এই ভদ্রলোক কিন্তু স্বীকার করে নিয়েছেন নদিয়ার রামনগরের বাসিন্দা সব্বুর আলী মণ্ডল নামে এক আর কাঠি তাকে সীমান্ত পার করিয়েছে, তারপর মুর্শিদাবাদে পাঠায়, মুর্শিদাবাদের ডোমকল হয়ে তাকে কেরল পাঠানোর কথা। কিছু এলাকায় কিছু বিচ্ছিন্ন ব্যতিক্রমী ঘটনা যুগ যুগ ধরে চলে এসেছে এবং তার জন্য বিএসএফই দায়ী, কারণ বর্ডারটা পাহারা দেয় বিএসএফ। বাংলাদেশি আর বাংলা ভাষী, পশ্চিমবঙ্গবাসী আর বাংলাদেশি সব বাংলার মুখ্যমন্ত্রী মিলেমিশে একাকার করে দিয়েছে। তার জন্য কি হচ্ছে, সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ তাদেরও বিপদ নেমে আসছে। কিন্তু বাঙালি তিনি যদি মুসলমান হন তাহলেই মানুষের এই যে সন্দেহ, অন্য সরকারের সন্দেহ চলে যাচ্ছে যে এরা অনুপ্রবেশকারী কিনা, এরা রোহিঙ্গা কিনা। এটা কেন? তার কারণ হচ্ছে বাঙালি মুসলিম এবং অনুপ্রবেশকারী সমার্থক করে দিয়েছেন যিনি, তার নাম স্বয়ং মমতা ব্যানার্জি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিভিন্ন রাজ্যে যদি বাঙালি এবং মুসলিম নাম এটা যদি হয়, শুনলেই যেই সন্দেহ বা হেনস্থার অভিযোগ উঠছে, এটা যদি সত্যিই হয় এরকম, যেরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে তো এটা ভাবার দরকার কারা এরকম পরিস্থিতি তৈরি করলেন। তার সঙ্গে সঙ্গে এটাও ভাবার দরকার যে অনুপ্রবেশের দায়টা কার, রাজ্যের না কেন্দ্রের। এবং এটা সত্যিই ভাবার আর কোনো প্রয়োজন নেই, তার কারণ এটা অনেক দিন ধরে ভাবনা চিন্তা চলছে।
ওই কে কি বলেন আপনারা সব জানেন, শুনে শুনে আপনারাও বোর হয়ে গেছেন, আমরাও বোর হয়ে গেছি। রাজ্যের মানে শাসক দলের লোকজন বলবে ওই বিএসএফের ব্যর্থতা, ওই জন্য ঢুকে পড়েছে, আর বিজেপি বলবে যে এটা আসলে শাসকের ব্যর্থতা, ওদের ব্যর্থতাতেই এখানে ঢুকে খাচ্ছে দাচ্ছে, পরিচয়পত্র বানাচ্ছে অবাধে, তারপর গোটা দেশে ছড়িয়ে যাচ্ছে। সবাই জানেন আর কি, কিন্তু আটকানোর জন্য কে কি করছেন সেটা আর কেউ কিছু বলছেন না। সেটা তো একজন অন্যজনের দিকে আঙুল তুলছেন, মানে আঙুল তোলাতুলির ফাঁকে তলা দিয়ে যাদের যেভাবে গলে যাওয়ার গলেই যাচ্ছেন। অনুপ্রবেশের উপযুক্ত পরিবেশ এ রাজ্যে রয়েছে বলেই এইভাবে অনুপ্রবেশ ঘটছে, আর এ রাজ্যের বাঙালিকে ভিন রাজ্যে বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে। সিরিয়াসলি, এ রাজ্যের মানুষ যারা সত্যিকারের রাজ্যের মানুষ, তাদের এইভাবে সন্দেহের মুখে ঠেলে কিভাবে রাজনীতি দিচ্ছে সেটা একটু ভাবা দরকার, জানেন তো। এসব আপনারা ভাবুন। আর এর মধ্যে নতুনত্ব কিছু নেই, তাই আমরা এর মধ্যে আর যাচ্ছি না। এই রাজনৈতিক দলগুলো অনুপ্রবেশ বিতর্কে যদি কোনো নতুনত্বের সন্ধান দিতে পারে, তাহলে আমরা অনুসন্ধান করব, আপনাদের সামনে নিয়ে আসব। তার আগে দুটো কথা। এক, এই সাব্বুরকে, যার সাহায্যে একজন বাংলাদেশি অবাধে এদেশে ঢুকে পড়ল। দুই, এই সাব্বুর কি শুধুই টিপার, টাকা পেলেই যে সীমান্তটা পার করে দেয়, নাকি এদেশে মানুষ আমদানির পর তাদের আধার কার্ড, ভোটার কার্ড সব তৈরি করে দেয়, একদম পুরো ডিপার্টমেন্টাল স্টোর, কমপ্লিট প্যাকেজ। ঢোকাবো এর দেশে, পরিচয়পত্র দিয়ে তোমাকে এদেশের নাগরিক বানিয়ে দেবো, যেখানে পৌঁছতে চাও সেখানে পৌঁছে দেবো। জানি না তার মধ্যে চাকরিটাও ইনক্লুডেড আছে কিনা, ওই বিভিন্ন রকম প্যাকেজ হয়তো আছে। কোনো প্যাকেজ হয়তো শুধু ঢোকানোর জন্য, কোনো প্যাকেজ পরিচয়পত্র বানিয়ে দেওয়ার জন্য, কোনো প্যাকেজের মধ্যে চাকরি ইনক্লুডেড। এই সাব্বুর সঙ্গে কি কোনো চক্রের যোগ রয়েছে? এবার এই ধরনের চক্র যদি হয়, তাহলে তো সে আন্তর্জাতিক চক্র, তার শাখা এখানেও রয়েছে, এদেশেও রয়েছে, ও দেশেও রয়েছে। নইলে ওখান থেকে লোক জোগাড়ের কাজটা করছে কে? যে চক্রের কাজই হলো চাকরি দেওয়ার নাম করে মানব পাচার। তাহলে তো বুঝতে হবে যে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এ রাজ্যের মাটিটা না এই পাচার চক্রের জন্য অত্যন্ত অনুকূল হয়ে গেছে। উর্বর মাটি পাচারের চাষ করার জন্য। দক্ষিণবঙ্গে সেখানে সীমান্ত ব্যবহার করে যেরকম বাংলাদেশিদের এসে পাচার করা হচ্ছে, তেমনি উত্তরবঙ্গ থেকে মেয়েদের, বিশেষ করে নাবালিকা অল্প বয়সী মেয়েদের ভিন রাজ্যে পাচার করা হচ্ছে। তো পাচার মানে জাস্ট কালকে যে আপনাদের খবরগুলো বলছিলাম না, ওই নিউ জলপাইগুড়িতে অনেকগুলো মেয়েকে পাচার হওয়ার হাত থেকে শেষ মুহূর্তে বাঁচানো হয়েছে, সংখ্যাটা 56। এটা শোনার পর থেকে না, বিশ্বাস করুন, যতবার ভাবছি ততবার মনে হচ্ছে এর থেকে বড় খবর আর কিছু হয় না। ওই রাজনৈতিক কচকচি বিভিন্ন নেতারা নিজেদের মধ্যে ঝগড়া, একজন কেউ মাথা কামাচ্ছেন না কীভাবে একসঙ্গে 56টা মেয়েকে এ রাজ্য থেকে পাচার করার কথা কেউ ভাবতে পারে। ওই একদম এসব তো সিনেমাতে দেখেছি, ট্রেনে চড়িয়ে একসঙ্গে অনেককে, বা ওই জাহাজের বিরাট যে ওয়াগানগুলো, ওগুলোতে ভরে একসঙ্গে অনেককে পাচার করে দেওয়া হচ্ছে। এগুলো সিনেমায় হয়, বাস্তবে যে হয় বিশ্বাস করুন, কালকের ওই ছবিটা না দেখলে, এই খবরটা না পেলে বিশ্বাস করতাম না। দেখুন, ঘটনার কথা ভাবছিলাম, একসঙ্গে এতগুলো মেয়ের ট্রেনে চেপেছে, তাদের হাতে কোনো টিকিট নেই, শুধু কাগজে ওই বার্থ আর ওই বগির নম্বরটা লিখে দেওয়া হয়েছে। এদের দেখেই রেল পুলিশ প্রথমে বুঝতে পেরেছিল যে সন্দেহজনক কিছু আছে। তারপর মেয়েগুলোকে জিজ্ঞাসা করে তারা বুঝতে পারেন এরা পাচারকারীর খপ্পরে পড়েছে। তারপর তাদের উদ্ধার করা হয়েছে, জানা গেছে প্রথমে পাটনা, তারপরে হয়তো সাউথের কোথাও নিয়ে যাওয়া হতো, কিন্তু সেটা তো একটা পার্ট, ওটা উদ্ধারের পার্ট। আমরা নিশ্চিন্ত হয়ে গেছি, 56টা মেয়ে বেঁচে গেছে। ভেবে দেখেছি কিভাবে এরা পাচার হচ্ছিলেন? আমরা আর কি এটা ভেবেছি যে ভবিষ্যতে আর কেউ পাচার হবেন কি না? তাহলে তো আগে ভাবতে হবে পাচার কেন হয়। আরও একটু সহজ করে বলি, পাচার কারা হয়? মানুষ যদি পাচার হয় তাহলে বুঝতে হবে সেই মানুষকে কেনার একটা বাজার আছে, একদম ব্যবসার প্রাথমিক সূত্র, ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। চাহিদা আছে, তাই মানুষের যোগান দেওয়া হচ্ছে।
একসময় এভাবেই তো আফ্রিকার আমাদের এখান থেকে বহু মানুষকে ইউরোপে পাচার করা হতো। দাসপ্রথা ছিল পৃথিবী বিখ্যাত অথবা কুখ্যাত একটা ব্যবসা। এখনও তো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, তৃতীয় বিশ্বের বহু দেশের নারী পুরুষ নির্বিশেষে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়, সে কেনাবেচার চল আছে। তার মানে মানুষ কিছু কিছু ক্ষেত্রে পণ্য হয়ে যায়, মানুষই মানুষকে পণ্য করে, মানুষই মানুষকে বিক্রি করে। তার মানে এই মেয়েগুলোকে যারা পাচার করছিল তারা জানতো কোথায় গেলে বিক্রি করা যাবে, আর এটাও জানতো কোথা থেকে এই বিক্রি করার জন্য পণ্য পাওয়া যাবে, মানে এই মেয়েগুলোকে কোথা থেকে ফুসলিয়ে নিয়ে যাওয়া যাবে। কোন পরিস্থিতি থাকলে মানুষকে বোকা বানানো সম্ভব বা ভুল বোঝানো সম্ভব সেটাই পাচার চক্র জানতো। আর তাই একসঙ্গে 56টা মেয়েকে তাদের জোগাড় করতে পেরেছে তারা। তারপর তাদের পাচারের জন্য একসঙ্গে ট্রেনে তুলে দেওয়ার সাহসটাও দেখিয়েছে তারা। ভাবতে পারছেন কতটা দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকলে এভাবে সকলের চোখের সামনে দিয়ে এতগুলো মেয়েকে একসঙ্গে পাচার করার কথা ভাবা যায়। আরও একটা জিনিস, কি করে এই সাহসটা পাওয়া যায় এতগুলো মেয়েকে লোকের সামনে দিয়ে পাচার করার? লোকে না জানুক, পাচারকারীরা তো জানতো তারা কি করছে, এরপরেও তাদের মনে কিন্তু কোনো ভয় ছিল না। এর কারণ কি? এক, এরা এ কাজে পটু, দীর্ঘদিন ধরেই তারা এভাবে মেয়েদের সংগ্রহ করেছে, পাচার করেছে। তারা জেনে গেছে যে এইভাবে মেয়েদের পাচার করতে গেলে কোনো সমস্যা হলে সেটা কিভাবে মেটানো যায় বা ম্যানেজ করা যায় সেই টেকনিক তাদের আয়ত্তে আছে। কিছু হবে না, আগেও হয়নি, ভবিষ্যতেও হবে না। এটা তারা করে করে এই কনফিডেন্সটা তারা পেয়ে গেছিল, এটা তো মানতেই হবে। আর দুই, এরা এতটাই দোর্দণ্ড প্রতাপ যে পুলিশ প্রশাসনকে নিয়ে কোনো ভয় ডর নেই, আইন আদালতের ভয় ডর নেই। এবং দোর্দণ্ড প্রতাপ বলেই যে মেয়েগুলোকে রেল পুলিশ উদ্ধার করেছে, যারা রেল পুলিশের কাছে বলেছে কীভাবে তাদের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই মেয়েদের পরিবারকে এরা এখন থ্রেট করতে শুরু করেছে। অথচ এত বড় একটা ঘটনা, এটা রেল পুলিশ উদ্ধার করেছে, কিন্তু এতে তো গোটা সরকারের ঝাঁপিয়ে পড়ার কথা, পুলিশ প্রশাসন সর্বস্তরের, জেলা পুলিশ সবার ঝাঁপিয়ে পড়ার কথা। দেখা দরকার কারা করছে, কিভাবে করছে। গতকাল এনজিপি স্টেশনে 2জন পাচারকারীকে পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু তার বাইরেও এদের বিরাট যে একটা গ্যাং আছে সেটা তো বোঝাই যাচ্ছে। এবং সেই গ্যাংটা এতটাই বড় এবং সংগঠিত যারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গিয়ে মেয়েদের এতদিন ধরে সংগ্রহ করেছে, আর এখন বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। পুলিশ প্রশাসন সতর্ক হয়ে গেছে, জেনে গেছে। এটা জানার পরেও যখন কেউ এরকম সাহস পায় তখন বুঝতে হবে এরা কিন্তু ছোটোখাটো কোনো পাচারকারী নয়, অনেক বড় একটা গ্যাং। একটা টিনের ঘর, 2টো মানুষ, হাড় জিরে চেহারা, ঘরের ভেতর অন্ধকার, বাসিন্দাদের আলো জ্বালানোর মুরদ নেই। এটা বুঝেই বোধহয় ফাঁক ফোকর খুঁজে নিয়েছে রোদ্দুর। এমন একটা ঘরের মালিকদের সঙ্গে কথা শুরু হলো, নিতান্ত ঘরোয়া কথাবার্তা। স্যারটা আমার বাড়িতে চাল রান্না হয়েছে, ঠিক আছে, আর আলু ভাজা, ডাল রান্না করতে পারলাম না, আমার আবার টিভি। সঞ্জয় টিভি রোগী, কথা বলতে বলতে হাঁফ ধরে। সঞ্জয়ের বউ দোরগোড়ায় বসে থাকেন, তার মুখে খেলা করে রোদ্দুর। সঞ্জয়রা থাকেন চা বাগানের কুলি লাইনে, যেখানে দারিদ্র নিত্য সঙ্গী। ডুয়ার্সের এই সমস্ত অঞ্চলে কান পাতলে শোনা যাচ্ছে মেয়েরা আজ আছে কাল নেই, ফুসলিয়ে নিয়ে যাচ্ছে আর কাঠিরা। এই যেমন শিলিগুড়িতে আনা হয়েছিল জলপাইগুড়ি, কোচবিহার আর আলিপুর দুয়ারের 56 জনকে, যাদের উদ্ধার করা হয়েছে ট্রেন থেকে, যাদের শিলিগুড়িতে 3 দিন রেখে ট্রেনিংয়ের নামে ভরং করেছিল পাচারকারীরা। শিলিগুড়ির অফিসে বিভিন্ন রাজ্যের সরকারের লোগো দেখিয়ে চলত কাজের নামে ট্রেনিং। তারপর হয়তো ট্রেনে তুলে পাঠানো হতো ভিন রাজ্যে, হয়তো চাকরি করে অভাবের সংসারে সহায় হওয়া স্বপ্ন দেখা মেয়েরা হারিয়ে যেত নিষিদ্ধ পল্লীতে। 56টা মেয়ের কপাল ভালো, তাদের উদ্ধার করেছে রেল পুলিশ। কিন্তু কপাল কতক্ষণ সঙ্গ দেবে? গরিব ঘরের মেয়েরা রেল পুলিশকে সব জানিয়ে দিয়েছে। এই অপরাধে তাদের বাড়িতে হুমকি যাচ্ছে ফোনে।
উড়োফোনে হুমকি দেওয়া হচ্ছে এই মর্মে একটি অভিযোগও দায়ের হয়েছে ময়নাগুড়ি থানায়। সেই অভিযোগপত্র আমাদের হাতে এসেছে। আমরা বুঝতে পারছি গরিব গুরবা মানুষগুলো এখন প্রাণের ভয় পাচ্ছেন, তাই ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না। রোদ পড়ে আসে চা বাগানের কুলি লাইনে। দীর্ঘ হয় পাচার চক্রের ছায়া, যে ছায়ার আড়ালে লুকিয়ে থাকে দাপটের সঙ্গে মানুষকে বিক্রি করে দেওয়ার হিম্মত, আর সেই হিম্মতওয়ালাদের মদত দেওয়ার গল্প, যে গল্প রাজনীতির খোরাক চোটায়। চা বাগানের শ্রমিক পরিবার তারা কিভাবে তাদের জীবন কাটাচ্ছে, নিজেকে বেচে দিয়ে জীবন কাটাতে হচ্ছে। রাজ্য সরকার তো উন্নয়নের একেবারে ফুলঝুরি ছোটাচ্ছে। সরকারিরাও তৃণমূলের সাথে যুক্ত। যত অসামাজিক কাজ আছে, যত আপনার উগ্রপন্থী সুলভ কাজ আছে, সমাজ বিরোধী কাজ আছে, প্রত্যেকটা কাজের সাথে তৃণমূল কংগ্রেসের যোগসাজশ আছে। আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ নিশ্চিতভাবে এই মানুষগুলোকে চিহ্নিত করে এই পাচারকারী, তাদের পেছনে কোন রাজ্যের মানুষ জড়িয়ে রয়েছে, কারা জড়িয়ে রয়েছে, সবটা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেবে, যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে। এনসিআরবি মানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলে একটা সংস্থা আছে, জানেন তো, যাদের কাজ দেশের কোথায় কত অপরাধমূলক কাজকর্ম হচ্ছে তার একটা হিসেব নিকেশ রাখা। এই নারী পাচারটাও তো অপরাধ, তাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই পাচারটাকে প্রায় জলভাত করে ফেলাই দুষ্টু লোকেরা। হ্যাঁ, এটা তো অপরাধী, এরা তো অপরাধী। আর এরা যেগুলো করছেন আইনের চোখে তো সেটা অপরাধ। সেই অপরাধের পরিসংখ্যান কি বলছে জানেন? বলছে 2022 সালে এ রাজ্যে 60টি নাবালিকা পাচারের অভিযোগ দায়ের হয়েছিল। নাবালিকা নয়, এরকম মহিলা পাচারের অভিযোগ হয়েছিল 12টা। আর 2022 সালেই উদ্ধার করা হয়েছিল মোট 82 জন মেয়েকে। এবার ভাবছেন তো খালি 2022 করছি কেন? ওই 2022 সালের হিসেবটাই ধরতে হচ্ছে, তার কারণ এনসিআরবির কাছে ওটাই এ রাজ্যের লেটেস্ট রিপোর্ট। পরের 3 বছরের রিপোর্ট এনসিআরবি আপলোড করতে পারেনি। হ্যাঁ, আপলোড করতে পারেনি মানে পায়নি নাকি রাজ্য পাঠায়নি, এ সমস্ত প্রশ্ন করলে তো আবার সেই রাজনীতির প্রসঙ্গ এসে যাবে। সুতরাং ওগুলো থাক, আসল ব্যাপারটাই শুধু মাথায় রাখুন। 2022 সালে 1 বছরে যতজন মেয়েকে পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার করা হয়েছিল, বা একটা গোটা বছরে যতগুলো মেয়ে পাচার হয়েছিল, প্রায় সেই সংখ্যক মেয়েকেই গতকাল পাচার হওয়ার হাত থেকে বাঁচানো গেছে, ট্রেন থেকে উদ্ধার করা গেছে। মানে একদিনেই 56 জনকে যদি উদ্ধার করা হয় বা পাচার হওয়ার সময় আটকানো যায় বা পাচার করার উদ্যোগ নেওয়া হয়, যেভাবে দেখবেন আর কি, তাহলে এটা মনে রাখবেন, এটা তো একদিনের হিসেব। এর বাইরেও কত মেয়ে নজর এড়িয়ে পাচার হয়ে গেছে বলুন তো? কতজন মেয়ে এ রাজ্য থেকে অন্ধকার জগতে বিক্রি হয়ে গেছে? একটা আইডিয়া পাচ্ছেন তো? ভয় পাচ্ছেন তো? আমি পাচ্ছি। বিশ্বাস করুন, আবার বলছি, এত বড় ঘটনা সাম্প্রতিককালে হয়নি। এটা এই বাকি সমস্ত জিনিসপত্র সম্পর্কে না, সব ওই উন্নয়নমূলক কাজ, এ দেবো ও দেবো প্রতিশ্রুতি, সব কোথায় যাবে যদি নাই বাড়ির ছেলে মেয়েগুলো না থাকে? এটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, জানেন তো, ওই বিভিন্ন সময় ওই বিহার বা ঝাড়খণ্ডের সুপারি কিলাররা এ রাজ্যে এসে থাকছে, অপরাধ সংগঠিত করেছে বলে শুনেছি। বিভিন্ন গ্যাংগুলো বিভিন্ন রাজ্যের এখানে এসে ঘুরছে, বেড়াচ্ছে, একে গুলি করছে, তাকে গুলি করছে, ডাকাতি করছে। ঠিক সেই রকমভাবেই আন্তঃরাজ্য পাচার চক্র এ রাজ্যের মেয়েদের ইচ্ছে হলেই পাচার করে দিচ্ছে। ওই তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়ের কথাটা শুনছিলাম, হয়তো ঠিকই বলেছেন। হয়তো দেখা যাবে এই 56 জন মেয়েকে যারা পাচার করার চেষ্টা করছিল তারা সবাই ভিন রাজ্যের বাসিন্দা, একটা আন্তঃরাজ্য গ্যাং। কিন্তু তাতে তো আসল সত্যিটা আড়াল হচ্ছে না, তাই না? এ রাজ্যের মেয়েরাই তো পাচার হচ্ছিল, এটা লুকানো যাচ্ছে। আরও একটা কথা, ওই ভিন রাজ্যের গুন্ডা বা অপরাধীদের পাশাপাশি পাচার চক্রের গ্যাংও যদি বাংলাকে তাদের বিচরণ ভূমি করে তোলে, অভয়ারণ্য বানিয়ে তোলে, তাহলে এই রাজ্যটার তো ওই গ্যাংয়ে গ্যাংরিং হয়ে যাওয়ার অবস্থা হবে। তখন অপারেশন ছাড়ার কি কোনো গতি থাকবে? আমাদের শরীরে গ্যাংরিং হলে তো ওই ছুরি কাঁচি চালানোর কাজটাই করতে হয়, আর সেটা করেন চিকিৎসকরা।
কিন্তু সমাজের গ্যাংরিং হলে কারা অস্ত্রোপচার করবেন সেক্ষেত্রে? আমরা আশা করতে পারি পুলিশ প্রশাসনের কর্তারা, কিন্তু সেক্ষেত্রেও তো একটা সমস্যা রয়েছে। পুলিশ যে চাইলেই অপরাধীকে ধরে অপরাধের ভাইরাসটা ট্রিটমেন্ট করতে পারবে তার তো কোনো গ্যারান্টি নেই। কেন বলছি? একটু ওই বললাম, গোটা প্রেক্ষাপটটা একবার বিচার করে দেখুন তো। শিলিগুড়িতেই তো জাল ট্রেনিং সেন্টার খুলে এতদিন ধরে পাচারের জন্য মেয়ে সংগ্রহ করছিল দুষ্কৃতীরা। তখন তাদের খবর পুলিশের কাছে পৌঁছয়নি, আর তাদের কাজ যখন তারা সম্পন্ন করতে চলেছিল, অর্থাৎ এইভাবে মেয়েদের জোগাড় করে পাচারের জন্য ট্রেনে তুলে ফেলেছিল, তারপর সেই মেয়েদের উদ্ধার করার পরেও তো তাদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। পুলিশ প্রশাসনের ভয় থাকলে করতে পারত। এটা কি পুলিশের জন্য খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে? দেখুন, আমরা কি বলছি, কে কি বলবে, এই সমস্ত পরের কথা, কিন্তু এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের মানুষ, আমাদেরই তো ছেলে মেয়েদের এইভাবে সব এরকমভাবে পাচার করা হচ্ছে, দায়িত্ব নেই কোনো? এই যে উত্তরবঙ্গে দেখ না দেখ এটিএম লুট হচ্ছে, মানে এটিএমে ঢুকে মেশিন ভেঙে টাকা পয়সা লুট করে নিয়ে চলে যাচ্ছে দুষ্কৃতীরা। এক জায়গায় না, পর পর রায়গঞ্জ, ইটাহার, ময়নাগুড়ি, মানে এই সমস্ত জায়গাগুলো টানা এটিএম ভাঙাটা হয়েছে যা, সেগুলো যদি ধরে মানে হিসেব করেন, যোগ করেন, প্রায় 1 কোটি টাকার এটিএম অলরেডি এটিএম ভেঙে লুট করা হয়ে গেছে, 1 কোটি টাকার বেশি। এর সঙ্গে শিলিগুড়ির হিসেব ধরলে অঙ্কটা আরও বাড়বে। এবার এভাবে দেখ না দেখ এটিএম লুটের কারণ কি? প্রথমত, এটিএমগুলো রক্ষীবিহীন। দ্বিতীয়ত, ওই ভয় ডরহীন দুষ্কৃতীরা। এবং তৃতীয়ত, ওই ভিন রাজ্য থেকেই হয়তো লোকজন বেশি এসে এই সমস্ত কাণ্ড কারখানা ঘটাচ্ছেন, ফলে পুলিশ কি করে জানবে? এখানকার চেনা অপরাধী হলে তাও একটা ধারণা থাকতো। তাহলে এ রাজ্য হোক, ভিন রাজ্য হোক, কোথাও গিয়ে মনের ভেতর থেকে ভয়টা চলে গেছে। এবার আপনি বলবেন যে ব্যাংকে তো এটিএমগুলোতে রক্ষী রাখার দায়িত্ব তো ব্যাংকের। আমি আপনি 5 বারের বেশি এটিএম থেকে টাকা তুললে 6ঠবার যখন টাকা তোলেন তখন প্রায় 25 টাকার মতো করে কেটে নেওয়া হয়। কেন? যে কারণে ব্যাংক টাকাগুলো কাটে, তার মধ্যে একটা হলো এই এটিএমের নিরাপত্তাজনিত খরচ খরচা জোগাড় করা। তার মধ্যে তো রক্ষীর খরচ, সিসিটিভি বসানো, দেখভাল, এগুলো সব রয়েছে। মোদ্দা কথা, ব্যাংকে টাকা সুরক্ষিত থাকবে তার জন্য আমরাই টাকা দিই। কিন্তু এভাবে যদি চাইলেই এটিএম লুট করা যায় তাহলে টাকা কাটার কোনো অর্থ থাকে না। আর দ্বিতীয়ত উত্তরবঙ্গে নারী পাচারের বাড়বাড়ন্ত যেরকম প্রচার করছে, এই পাচারকারীরা আইনের রক্ষকদের পরোয়া করে না, তেমনি এই এটিএম লুটেরাও প্রমাণ করছে আইনের হাত কাগজে কলমে যতই লম্বা হোক তাদের কাছে পৌঁছচ্ছে না। তাহলে গ্যাংয়ে গ্যাংরিং হলে বাঁচাবেটাকে? সেই উত্তরবঙ্গ আবার এটিএম লুট। 10 মিনিটের অপারেশনে সাফ 20 লক্ষ টাকা। অপরাধীদের দেখতে পেয়েও নাগাল পায়নি পুলিশ। তা ছাপিয়ে আলোচনায় কেন বারবার টার্গেটে উত্তরবঙ্গের এটিএম। শিলিগুড়িতে আবারও এটিএম লুট, আবারও নজরে সেই হরিয়ানা গ্যাং। শিলিগুড়িতে সেই এসবিএম অরক্ষিত এটিএম। উত্তরবঙ্গে ধারাবাহিক এটিএম ডাকাতি হচ্ছে। এ পর্যন্ত 5টি ঘটনায় লুটের পরিমাণ 1,25 লক্ষ টাকা। শুরুটা হয়েছিল রায়গঞ্জ থেকে। রায়গঞ্জে রক্ষীহীন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে লুট হয় 29 লক্ষ টাকা। ওই 8ই মার্চের রাতে প্রায় 12 লক্ষ টাকা সাফ হয় ইটাহারের একটি এটিএম থেকে। 13ই জুন ময়নাগুড়িতে 54 লক্ষ টাকা লুট হয়। 18ই জুন শিলিগুড়িতে 10 লক্ষ এবং 23শে জুলাই শিলিগুড়িতে লুট হয়েছে 20 লক্ষ টাকা। আশ্চর্যের বিষয় হলো যে এটিএমগুলোতে লুট হয়েছে তার কোনোটাই আর চালু হয়নি। সহজ সমাধান হিসেবে এটিএমে ঝাঁপ ফেলা হয়েছে। তার ফলে টাকা তুলতে গিয়ে পদে পদে সমস্যায় পড়ছেন ওইসব এলাকার বাসিন্দারা। প্রত্যেকটা এটিএম ইনসিকিউর অবস্থায় পড়ে আছে। মানুষের টাকা পয়সার কোনো সিকিউরিটি নেই। আপনার ক্যামেরা এবং সিকিউরিটি গার্ড, এগুলো তো সিসি ক্যামেরা দরকার। এগুলো আমাদের এখানকার যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এর খুব খারাপ প্রভাব পড়ছে। মানুষ তো অসুরক্ষিত হয়। আসলে ব্যাংক কর্তৃপক্ষ জানে এটিএম থেকে টাকা লুট হলে সেসব তো বিমা কোম্পানির বিষয়, আর খরচ কমাতে গিয়ে রক্ষী কমিয়ে ফেলা হচ্ছে। গ্রাহকদের একাংশ বলছেন এসবই বুঝিয়ে দিচ্ছে তাদের দিকে ভাবার সময় নেই ব্যাংক কর্তৃপক্ষের।
এটিএম গুলো না আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাত বেরাতে অনেকে টাকা পয়সার দরকার পড়ে, তখন তো এটিএম গুলোতেই যায়। এটিএম এই অবস্থায় পড়ে আছে, কোনো কিছুই দেখতে পাচ্ছি না, একদম আমাদের খুব অসুবিধা হচ্ছে আর কি। এটার জন্য এটিএমটা তাহলে খুব সুবিধা হয় আমাদের। সাধারণ গ্রাহকদের চলে বলে কৌশলে তাদের থেকে বিভিন্ন সার্ভিস চার্জ, এটিএম এর ট্রানজাকশন লিমিট করে দেয়া, প্রত্যেক বছর সার্ভিস চার্জ কিন্তু বাড়াচ্ছে। ঋণ খেলাপি শিল্পপতিদের লাভ হচ্ছে, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। টাকা আপনার, কিন্তু টাকার সুরক্ষা ঈশ্বরই জানেন। এটিএম লুটের পেছনে কারা আছে? তৃণমূল নেতারা জেনে খুশি হবেন, এক্ষেত্রে হরিয়ানার একটা গ্যাংকে সন্দেহ করছে পুলিশ। সেই গ্যাংয়ের স্লোগানই নাকি আগার হো কঙ্গাল তো লুট লো বাঙ্গাল, মানে কঙ্গাল হয়ে গেলে বাংলা লুটে নাও। এটা এই সমস্ত ভিন রাজ্যের গ্যাংগুলো বুঝে গেছে। এবার সমস্ত ভিন রাজ্যের গ্যাং যদি এই সহজ সত্যটা বুঝে যায় যে ওই হ্যাপি হান্টিং গ্রাউন্ড, সহজ শিকার করার জায়গা হচ্ছে বাংলা, তাহলে বিপদ কোন লেভেলে পৌঁছবে একবার ভেবে দেখেছেন? এখন তো হরিয়ানার গ্যাংয়ের কথা হচ্ছে। এর আগে যখন এটিএমে পিন জাল করে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল, তখন রোমানিয়ান গ্যাংয়ের কথাও তো পুলিশ জানতে পেরেছিল, মানে ইন্টারন্যাশনাল গ্যাং। এছাড়া পাটনা গ্যাং, জামতারা গ্যাং, মানে গ্যাংয়ে গ্যাংয়ে তো শেষ। বিভিন্ন রাজ্যের বিভিন্ন গ্যাং না বলে কয়ে যখন তখন এসে হয় গুলি করছে, নয় ডাকাতি করছে, নয় এটিএম লুট করে নিয়ে চলে যাচ্ছে। কি মনে হচ্ছে জানেন তো? এই যে রাজ্য সরকার প্রতি বছর বড় করে ওই বাণিজ্য সম্মেলন করে না, আমাদের মনে করিয়ে দেয় বেঙ্গল মিন্স বিজনেস, সেটা আমরা কতটা বুঝেছি না বুঝেছি জানি না, কিন্তু বাইরের এই গ্যাংগুলো পুরো দস্তুর বুঝে গেছে। তো এই রাজ্যে এসে কেউ এটিএম লুট করছে, কেউ হুমকি দিয়ে তোলা তুলছে, কেউ খুন করে যাচ্ছে সুপারির টাকা নিয়ে। মানে লক্ষ্মী শুধুমাত্র বাঙালি আর বাংলার ক্ষেত্রেই মনে হচ্ছে একটু বেশিই চঞ্চল। এবার ব্যবসাপত্রের কথা যখন চলেই এলো, তখন এই ব্যবসার মডেল নিয়ে একটু একটা নাড়াচাড়া করি, একটু আলোচনা করি আপনাদের সঙ্গে। দেখুন, যারা বিনিয়োগ করেন, ব্যবসা করেন, তাদের ভাবতে হয় তাদের উৎপাদিত পণ্য কিভাবে তারা মার্কেটে বিক্রি করবেন। উৎপাদকের কাছ থেকে সরাসরি ক্রেতার হাতে যাবে কিনা, মানে এটা একটা ধরন B2C বলে, মানে বিজনেস টু কনজিউমার। যিনি উৎপাদক তার থেকে সরাসরি আরেকজন, মানে যিনি কিনবেন কনজিউমার, ক্রেতা, তার হাতে সরাসরি পণ্যটা পৌঁছে যাবে। এটা একটা মডেল B2C। আবার একটা মডেল আছে B2B, মানে বিজনেস টু বিজনেস, একজন ব্যবসায়ীর থেকে আরেকজন ব্যবসায়ীর কাছে যাবে। এবার এই দুটো মডেলের বাইরেও আরেকটা মডেল আছে, তাকে বলে D2C, অনেকটা ওই প্রথমটার মতো, কিন্তু এটা ডাইরেক্ট টু কনজিউমার, সরাসরি ক্রেতার হাতে পৌঁছে দেওয়া। এই সমস্ত মডেলগুলো ফলো করেই এখন ওই ই কমার্স সংস্থাগুলো ব্যবসা করে। এটাই এখন ট্রেন্ড, মানে সাম্প্রতিকতম মডেল। এবার এই মডেল যদি রাজনৈতিক দলগুলো ফলো করতে শুরু করে, তাহলে কি হবে? হুমায়ুন কবিরের কথা মনে পড়ে যাবে। ভাবছেন তো এর মধ্যে ব্যবসার থেকে হুমায়ুন কবির, আরে হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক। এবার তৃণমূল যদিও কোনো কোম্পানি নয়, কিন্তু ধরুন এর তর্কের খাতিরে যদি কোনো কোম্পানি হয়ও, তাহলে সেই কোম্পানির সেলসম্যান হুমায়ুন। বিক্রেতা হিসেবে ক্রেতা, মানে ভোটারের কাছে তৃণমূলের কথা ফিরি করাই তার কাজ। এবার হুমায়ুন কবির সম্ভবত নিজের নামে ব্যবসা করবেন বলে ভাবছেন, মানে ম্যানেজমেন্টের তত্ত্ব অনুযায়ী তিনি B2C মডেল ফলো করতে চাইছেন। নিজের প্রোডাক্ট নিজে ভোটারের কাছে বিক্রি করবেন, এটাই ঠিক করে ফেলেছেন। আর সেই জন্য 15ই আগস্টের পর নাকি হুমায়ুন কবির নিজের দল তৈরি করবেন এবং সেইটা নিয়ে তিনি ভোটে লড়বেন, অর্থাৎ সরাসরি ক্রেতা, মানে তার বক্তব্যের ক্রেতা ওই ভোটারদের কাছে পৌঁছে যাবে। আমাকে একটা নতুন দল গঠন করতে হবে। দলটা যেটা করব সেটা শুধু মুর্শিদাবাদ কেন্দ্রিক করব না, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর আছে, নদিয়ার একটা অংশ, এক কথায় 50টা-52টা বিধানসভা সিট নিয়ে আমি দলটা করব। ডিস্টার্বটা আমি এটাই করব যে মানুষ বিকল্প খুঁজছে। এই একটা কাজ করাই মনে হচ্ছে হুমায়ুন কবিরের বাকি ছিল। তৃণমূলে থেকে তিনি বিভিন্ন রকম ঝামেলা করেছেন,
এই সেই বলে দলকে বিব্রত করেছেন। তারপর সেই দল ছেড়ে অন্য দলে গেছেন, এর আগে নির্দলে ভোটে দাঁড়িয়েছিলেন। তারপর যাই হোক, সেই দলে গিয়ে বিজেপিতে গিয়ে সেখানেও ঝগড়াঝাটি করে মন টন ভাল লাগেনি, দম বন্ধ হচ্ছিল, যেরকম হয় আর কি রাজনৈতিক নেতাদের দল বদলের করার ক্ষেত্রে। তারপর আবার আগের দল মানে তৃণমূলে ফিরেছেন। এসব তো আমরা দেখে ফেলেছি, কিন্তু এতবার এপাং ওপাং ঝপাং করলেও তার যে উচ্চাকাঙ্ক্ষা, এরা উদগ্র একটা বাসনা রয়েছে রাজনীতিতে কিছু একটা করে দেখানোর, সেটা হয়তো পূরণ হয়নি। তাই জন্যে এবার হয়তো নিজের দল করার ঘোষণা করেছেন। হয়তো ভেবেছেন যে এই সমস্ত করে এই দলগুলোতে থেকে মানুষের কাজটা ঠিকভাবে হচ্ছে না, এটা মাথায় রাখবেন। কিন্তু নেতারা সবসময় মানুষের জন্যই কাজ করতে চান, আপনার আমার জন্য। এবার দলের থেকে হচ্ছে না, সুতরাং নিজের দল অরিজিনাল, একদম ডাইরেক্ট টু কনজিউমার, সরাসরি মানুষের কাছে গিয়ে নিজের যে পণ্য মানে সেবা সেটা পৌঁছে দেবেন। এবার এই আইডিয়া তার মাথায় আসার পেছনেও কিন্তু তৃণমূল নেত্রীর অনুপ্রেরণা আছে কিনা জানি না, তা নিয়ে তর্ক থাকতে পারে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন বেঙ্গল মিন্স বিজনেস, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন ছেলেমেয়েরা নিজের পায়ে দাঁড়াক, চাকরি বাকরির ভরসা না করে ব্যবসাপত্তর করুক, নিজের দোকানপাট খুলুক। হুমায়ুন কবির হয়তো এই সমস্ত কথা শুনেই 2+2 4 করে নিয়েছেন। রাজনীতিতেও তিনি হয়তো শিল্প সম্ভাবনা দেখতে পেয়েছেন। এতদিন ছিলেন এমপ্লয়ি, এবার নিজেই শিল্পপতি হতে চাইছেন। 2016-এ ওই রেজিনগর বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন হুমায়ুন কবির। 74,000-এরও বেশি ভোট পেয়েছিলেন, দ্বিতীয় হয়েছিলেন কিন্তু 74,000 ভোট পেয়েছিলেন। ভোটে জিতে গেছিলেন কে? কংগ্রেসের রবিউল আলম চৌধুরী। সেটা বড় কথা না, বড় কথা হলো হুমায়ুন এইভাবে ভোট কাটায় মাত্র 14,000 ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন তৃণমূল প্রার্থী বেগম সিদ্দিকী। তাই হুমায়ুন চাইলে নিজের নাক কেটে কিন্তু তৃণমূলের যাত্রা ভঙ্গ করতে পারেন, এটার একটা উদাহরণ রয়েছে। কিন্তু তারপরেও কয়েকটা বিষয় একটু ধোঁয়াশার মধ্যে রয়েছে, জানেন তো। দেখুন, এর আগে দল ছেড়ে অনুশোচনা প্রকাশ করেছিলেন হুমায়ুন কবির, অনুশোচনা প্রকাশ করে নিজের দলে ফিরেছেন আবার। তাই আজও হয়তো তৃণমূল কংগ্রেস তাকে একটু হালকাভাবেই নিচ্ছে, হয়তো এইভাবে গুরুত্বপূর্ণই মনে করেছে, কিন্তু ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছি না এরকম একটা ভাব করলে যা যা বলেছেন তাতে তো অস্বস্তি চূড়ান্ত হয়েছে, তো তার জন্য একটা ব্যবস্থা নিতে হয়। কিন্তু সেটাকে জাস্ট উপেক্ষা করছি এরকম একটা ভাব থাকলে হয়তো এড়িয়েও যাওয়া যায়। মানে অনেক কিছুর, অনেক ভাবনার, অনেক ভঙ্গির অনেক কিছু মানে হয় আর কি। কিন্তু এটা তৃণমূলও জানে, বিন্দু বিন্দুতেই সিন্ধু হয়। হুমায়ুন কবিরের একটা ভোট ব্যাংক রয়েছে, তিনি তৃণমূলের সংখ্যালঘু মুখ। এবার যদি অন্যান্য জায়গার থেকেও সাম্প্রতিককালে যে বিভিন্ন রকম সংখ্যালঘু ক্ষোভের বার্তা আছে বা আসছে, সেইগুলো যদি একজোট হয়ে যায় তাহলে কিন্তু কিছুটা মুসলিম ভোট তৃণমূল থেকে মাইনাস হতে পারে। এবার সেক্ষেত্রে তো লাভ বিজেপির। এবার হুমায়ুনের সঙ্গে এই ফ্যাক্টরগুলো যোগ হওয়ার সম্ভাবনা কতটা সেটাও মাথায় রাখতে হবে। সাম্প্রতিককালে কিন্তু ওই ফুরফুর আর পীরজাদাদের মতো বিভিন্ন সংখ্যালঘু নেতারা যখন ক্ষোভ প্রকাশ করেছিলেন, কিন্তু হুমায়ুন তাদের সাথে নিজেকে জড়াননি, উল্টে তাদের সমালোচনা করেছিলেন। সদ্ভাব বিন্দুমাত্র নেই। এবার সেটা যদি হয় তাহলে তৃণমূল তাকে খুব একটা পাত্তা দেবে না, তা ধরেই নেবে ও একা আর কী করবে। কিন্তু মনে মনে এই সংশয়টা থাকবে, যদি তৃণমূল মানে যদি হুমায়ুন সত্যি এদের সাথে সম্পর্ক রেখে একটা অন্য কোনো দলটল তৈরি করেন, তাহলে কি বেশ কিছু কেন্দ্রে সমস্যা করতে পারবে। হুমায়ুন কিন্তু আবার একটা উল্টো ইঙ্গিতও দিয়েছেন, জানেন তো, আমি সেটাই দেখছিলাম। তিনি একই সঙ্গে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার কোনো ক্ষোভ নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও কোনো ক্ষোভ নেই। মানে দলে থাকতে গেলে যে দুদিকে অন্তত একটা দিক ধরে রাখার দরকার, সে দুটো দিকই তিনি ধরে রেখে দিয়েছেন। ফলে আদৌ, এবং বলেও দিয়েছেন যে দলনেত্রীর কথা আসলে জেলা সভাপতিরা শুনছে না, সুতরাং জেলা নেতৃত্বের প্রতি তার ক্ষোভ, হ্যাঁ, দলনেত্রীর প্রতি নেই, দলের প্রতিও নেই। সুতরাং মনে হচ্ছে কি জানেন তো, হুমায়ুন যতই গর্জান, নতুন দল বর্ষাবে কি বলাটা কঠিন, তবে সম্ভাবনা বোধহয় কম। উনি ছিলেন কংগ্রেস, হলেন তৃণমূল, আসলেন কংগ্রেসে, গেলেন বিজেপিতে, এখন আবার তৃণমূল। কোনো রাজনীতি নাকি সব? তৃণমূলের পর্তায় পোষায় এমনভাবেই
হুমায়ুন চলে। মুসলিম সমাজকে নিয়ে তৃণমূল কংগ্রেসের নীতি হচ্ছে দুধেল গায়ের নীতি, এবং একথা এই সরকারের প্রমুখই ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেস সবই দেখছে, নজর রাখছে, যিনি যা বলছেন বলুন, সবাই নজর রাখছে, সময় এলে দেখতে পাবেন। আমার মনে হয় হুমায়ুন কবিরের ক্ষেত্রে, সিদ্দিকুল্লার ক্ষেত্রে, ববি হাকিমের ক্ষেত্রে কখনো কখনো দুধের থেকে লাঠির জোর বেশি হয়ে যাচ্ছে। দেখুন, B2B, B2C আর D2C এরকম বিভিন্ন রকম বিজনেস মডেলের ফান্ডাটা তো বোঝা গেল। বুঝে যদি ফেলে থাকেন তাহলে আর কি, ব্যবসা শুরু করে দিন। সরকার তো বলেই দিয়েছে, চাকরির আশায় বসে না থেকে ব্যবসা করুন, বরং চাকরিটাই বেশি ঝুঁকির। কখন যে দুর্নীতির দায়ে ঢাকি সমেত বিসর্জন হয় কেউ জানে না, তাই ব্যবসাতেই আলটিমেটলি ঝুঁকি কম। পুঁজি থাকলে বড় ব্যবসা করুন, আর কম থাকলে ওই বিভিন্ন রকম আর ছোটোখাটো যা ব্যবসা আছে এগুলো তো শুনেছেন, আপনারা জানেন। এসব ব্যবসায় প্রচারের খরচ নেই। তবে একটা জিনিস, বেসিক জিনিস মাথায় রাখবেন, যা বানাবেন প্রোডাক্ট সেটা সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দেবেন, না হলে ওই মাঝখান থেকে নেপোয়ে দই মেরে দিয়ে যাবে। এটা বড় সমস্যা। ইনফ্যাক্ট সরকারও সেটা বুঝে গেছে, সেই জন্য সরকারও তো তাই করছে। ওই কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলো ডিরেক্ট ভোটারের কাছে পৌঁছয়। তাই সুপার ডুপার হিট, মাসের শুরুতেই অ্যাকাউন্টে টাকা ঢুকছে, মোবাইলে টুং করে শব্দ হচ্ছে। এই শব্দের সামনে আশেপাশের দুর্নীতি, রাহাজানি, চিৎকার চেঁচামেচি সব ফেল। কিন্তু কতদিন? অর্থনীতিতে বলা হয় যে when demand decrease then price also decrease, অর্থাৎ চাহিদা কমে গেলে দামও কমে যায়। একের পর এক জনমুখী প্রকল্প মানুষের গা সওয়া হয়ে গেলে তখন মানুষ আবার বেশি দাম দেবে তো, মানে ভোট দেবে তো। যখন প্রকল্পগুলো চালু হয়েছিল তখন কিন্তু চাহিদা তুঙ্গে ছিল, তখন প্রাণ ভরে ভোট দিয়েছে। এখন চাহিদা পূরণটাই মানুষের অভ্যেস হয়ে গেছে, প্রকল্পের সুবিধাকে মানুষ অধিকার বলে ভেবে ফেলেছে। এটা মানুষের লাভ, রাজনীতির সিঁদুরে মেঘ। ওই জনমুখী প্রকল্পের চাহিদা কমা মানে রাজনীতির দর কমে যাওয়া। তাই জনমুখী প্রকল্পের রিলঞ্চ দরকার। দেখবেন বিজনেস মডেলে একই প্রোডাক্ট মাঝে মধ্যে নতুনভাবে আনা হয়, নতুন নামে নতুন পণ্যকে পেশ করা হয়, রিলঞ্চ বলে এটাকে। আবার কখনো কখনো প্রোডাক্টের সঙ্গে কিছু কিছু আবার নতুন প্রোডাক্টকে ফ্রিও দেওয়া হয়, বাড়ি কিনলে গাড়ি ফ্রির মতো ব্যাপার আর কি। কখনো সুবিধা সুযোগ যেগুলো আছে সেগুলোকে বাড়িয়ে দেওয়া হয়। যেরকম গত নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা ডবল হয়ে 1000 হয়ে গেছিলো, সবই কিন্তু রিলঞ্চ। আমার পাড়া আমার সমাধান, এটাও কি এই জনমুখী প্রকল্পগুলোর রিলঞ্চ? কেন বলছি? কারণ সরকার এতদিন মূলত 3টে কথা বলে আসছে। কি? 1, 200% কাজ হয়ে গেছে। 2, জন্ম থেকে মৃত্যু সবেতেই সরকার পাশে আছে। আর 3, দুয়ারে সরকারের মাধ্যমে মানুষকে সরকারের কাছে যেতে হচ্ছে না, সরকারই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে এরপরেও কেন বুথে বুথে উন্নয়ন পৌঁছে দিতে হবে? কেন বুথে বুথে সরকারকে নিয়ে যেতে হচ্ছে? এতদিন যা প্রকল্প হয়েছে সেগুলো কি বুথ স্তর অবধি পৌঁছতেই পারেনি, নাকি বুথে পৌঁছানোর আগেই কোনো দুষ্টু লোক মাঝখানে একটা বারমুডা ট্রায়াঙ্গেল তৈরি করে সব ভ্যানিশ করে দিয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে প্রতি বুথে 10 লক্ষ টাকা উন্নয়ন খাতে খরচ হবে, মানে 80,000 বুথের জন্য মোট 8,000 কোটি টাকা খরচ। সরকার বলেছে যা প্রকল্প চলছে ওগুলো চলবে, মানে যেগুলো আছে, মানে এটা তার মানে অতিরিক্ত খরচ, অর্থাৎ বাজেট বহির্ভূত বরাদ্দ। কি দেখুন, উৎসবের আগে শ্রমিক কর্মচারীরা বোনাস পান, ভোট উৎসবের আগে এটাও কি জনতার জন্য বোনাস? এবার বিরোধীরা বলছে ঘোষণা তো হলো, টাকাটা কোথায়? বিরোধীদের দুশ্চিন্তা হচ্ছে হয়তো, কিন্তু এটারও একটা সমাধান আছেন, জানেন তো? সমাধানটা বহুদিন আগে এই বাংলাতেই ঠিক হয়ে গেছে। কি বলুন তো? ওই যে লাগে টাকা দেবে গৌরী সেন। সেই রকম উদ্যোগ এই প্রথম, বড় বড় প্রোগ্রাম নয়, সেগুলো যেমন ডিপার্টমেন্ট করবে, এটা এক্সট্রা প্রোগ্রাম। একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব।
তার মানে এখানে প্রায় 8,000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে। 8,000 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। 10 লক্ষ টাকা করে পার বুথে করার ক্ষমতা কি তৃণমূল কংগ্রেসের আছে বা তৃণমূল কংগ্রেসের সরকারের আছে? এবং এর উদ্দেশ্য হচ্ছে মানুষকেই প্রলোভন দিয়ে মানুষের ডেটা, তথ্য, ফোন নাম্বার এই সমস্ত কিছু জোগাড় করা। নতুন করে টাকা আসবে কোথা থেকে? এই টাকা বাজেটে কোথায় বরাদ্দ রাখা হয়েছে? আমি তো দুবেলা, মানে সপ্তাহে 3 দিন 4 দিন হলেও মাছ মাংস খেতে পারি, আমি খেতে পারি, বা আমার থেকে একটু কম মাইনে পাই যারা, তারাও খেতে পারে। কিন্তু যে মানুষটা মাসে 1 দিন মাংসের জন্য পাগলের মতো ছটফট করে পায় না, তার হাতে পয়সা দেওয়াটা আগে প্রয়োজন বলে আমি মনে করি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছেন সেটা একজন সত্যিকারের দেশনায়কের কাজ করছেন। দেখুন, রাজনৈতিক মডেল বলুন বা বিজনেস, এগিয়ে যাওয়াটা মাস্ট। তবে বিজনেসে আরেকটা বিষয় মাস্ট, সেটা হলো ইনভেস্টমেন্ট। টানাটানি সরকার, এটা তো সরকারই বলে থাকে, তাহলে সেই টানাটানি সংসারে কেন 8,000 কোটির ইনভেস্টমেন্ট? কৌতূহল আরও আছে। যা বরাদ্দ হয়েছে সেটা কিন্তু বিরাট, কিন্তু রাজ্য বাজেটের বরাদ্দের সঙ্গে আকাশ পাতাল তফাৎ। বলুন তো, সাহায্য বলুন বা উন্নয়ন বলুন বা খয়রাতি, সবটাই তো অঙ্ক মেনে চলে। অঙ্কটা কি একটু জটিল হয়ে গেল? কেন বলছি একটু খেয়াল করে দেখুন তো। প্রতি বুথে বরাদ্দ কত? 10 লাখ। 80,000 বুথ মানে প্রতি বিধানসভায় 272টা বুথ। এবার প্রতি বুথে 10 লক্ষ মানে একটা বিধানসভায় অন্তত 27 কোটি 20 লক্ষ টাকা বরাদ্দ। ভালো করে খেয়াল করে দেখুন, রাজ্য বাজেটে একটা বিধানসভায় বছরে কত টাকা দেওয়া হয়? 70 লাখ টাকা। তার মানে 5 বছরে 3.5 কোটি টাকা। সেখানে একটা বিধানসভায় 5 বছরে 3.5 কোটি টাকা যেখানে পাচ্ছে, সেখানে এই পাড়ায় সমাধান সেই প্রকল্পে সেই বিধানসভায় বাড়তি 9 গুণ মানে 27 কোটি পাবে। মোদ্দা কথা হচ্ছে, বাজেট বরাদ্দ অনুযায়ী যে বিধানসভা বছরে 70 লক্ষ পেত, সেই বিধানসভায় এখন 5.5 কোটি পাবে। যা বোঝা যাচ্ছে তাতে উন্নয়নের পর কিন্তু সত্যিই রাস্তায় দাঁড়িয়ে থাকবে। সরকার প্রকল্প ঘোষণা করেছে বটে, কিন্তু এই বিপুল পরিমাণ টাকা কিভাবে যে দেয়া হবে, ওই কোন গৌরী সেন দেবে, এটা নিয়ে সিরিয়াসলি সবাই খুব কনফিউজড। এবং আরও অনেকেই কনফিউজড, জানেন তো, কনফিউশনটা কি কম পড়িয়েছে? নবান্নে নাকি এখনও এসওপি তৈরি হচ্ছে, মানে গোটা ব্যাপারটা কিভাবে হবে সেটা এখনও কারোর কাছে ক্লিয়ার নয়। কিন্তু সবচেয়ে আতান্তরে তৃণমূলের এই নেতা মন্ত্রীরা। সরকার বলছে যা হবে সরাসরি হবে, মানে ডিরেক্ট জনতা আর প্রশাসন, এই দুজন, এই দুয়ের মাঝখানে কিছু থাকবে না। এরাই ঠিক করবে কোথায় কত উন্নয়ন হবে। এতদিন কি সেটা হচ্ছিল না? নেপোয় কি দই খেয়ে নিচ্ছিল? তাহলে এক্ষেত্রে নেপো কারা? সরকার কি এই জনপ্রতিনিধিদের মধ্যস্বত্বভোগী বা নেপো ভাবছে? বিধায়ক, কাউন্সিলর বা প্রধানরা নিজের এলাকায় উন্নয়নে সামিল হবেন না? কি কাণ্ড! তাহলে তো সিস্টেমটাই চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। ভাবুন তো, জনপ্রতিনিধিদের নাকের ডগা দিয়ে 8,000 কোটির সরকারি উন্নয়ন মানুষের কাছে পৌঁছে যাবে, আর তারা দেখবেন, মানতে পারবেন তো? প্রতিবাদে ফেটে পড়বেন না তো কেউ? মানে আসলে পাড়ায় পাড়ায় এত সমস্যা, এত মারপিট, পাড়ায় পাড়ায় টিচারের নাম দিয়ে চাকরির নাম করে টাকা নিয়েছে, এইসব নিতে নিতে পাড়ায় পাড়ায় এত সমস্যা, ওনারা চেষ্টা করলেও সমাধান করতে পারবেন না। সব জায়গায় মারপিট হবে, কলার ধরবেন নেতাদের। ক্যাঙ্গারু কোর্টে জন্ম হবে, ওইখানে বিচার, ওইখানে নিষ্পত্তি, পিছনে পুলিশ। হয়তো তৃণমূলের হারমাত বাহিনী আগামী দিনে আবার মালকড়ি কামানোর দিদি আরেকটা দরজা খুলে দিবে ক্যাঙ্গারু কোর্ট করে। দুয়ারে সরকার ফেল হয়ে গেছে, এখন দুয়ারে সরকার জায়গা উনি পাড়ায় সমাধান করবেন। কাকে দিয়ে সমাধান করবেন? এই তোলামূল টিএমসি কাউন্সিলররা, এই পঞ্চায়েত মেম্বাররা পাড়ায় সমাধান করলে জুতো পেটা করবে পশ্চিমবাংলা মানুষ ওনার পাড়ায় গিয়ে। আইপ্যাকের সলিউশন, আইপ্যাক প্রত্যেক নির্বাচনের আগে একটা করে লোশান, সলিউশন এসব লাগায়। একের পর এক প্রোগ্রাম ফেল করছে। দিদি থেকে দুয়ার হয়ে পাড়ায় চলে আসলো। 8,000 কোটি টাকা শ্রাদ্ধ করা হবে, বাজেটে কোনো প্রভিশন নেই। পেটেই তোদের আগুন লেগেছে রে, পেট আর কিছুতেই ভরছে না। কথাটা গণদেবতায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন। আজ এই বাঙালি কথা সাহিত্যিকের জন্মদিন, তাই কথাটা মনে পড়ে গেল। আচ্ছা, এই কথাটা কি সরকারও বলে দিল? যদি বলে থাকে তাহলে কাকে বলল? জনগণকে বলতে পারে। মানে এত প্রকল্পের পরেও যদি ফের প্রকল্প আনতে হয়, তাহলে তো বুঝতেই হবে যে জনতার পেট ভরছে না। আর কথাটা যদি তৃণমূলের ওই জনপ্রতিনিধিদের বলা হয়,
তাহলে বুঝতে হবে সরকার এই কাঠমানিয়ার কমিশন নিয়ে রীতিমতো চিন্তিত। আরেকটা দলকেও সরকার বলতে পারে, কাকে বলুন তো? সরকারি কর্মীদের। শোনা যাচ্ছে যে পুজোর আগেই আরও এক দফা ডিএ পাবেন সরকারি কর্মচারীরা। এবার রাজ্য সরকারের কর্মীরা আশায় বুক বেঁধে আছেন, আদালতের নির্দেশে তাদেরও কপালে ডিএ শিখে তাহলে ছিঁড়তে পারে এক্সট্রা। কিন্তু শিখে এখনও ছেড়েনি, এটা অনেকদিন ধরেই ভাবছিলেন, হ্যাঁ এখনও শিখে ছেড়েনি। এই সরকারি কর্মীদের জন্য অনেক সুবিধা দিয়েছে রাজ্য, কিন্তু ডিএ আদালতের নির্দেশে ডিএ দিতে গেলে অন্তত 10,000 কোটি টাকা খরচ হবে। সেটাও দিতে গেলে আবার এই 8,000 কোটি টাকা যদি হতেই পারে আর কি, যে আপাতত 8,000 কোটি দিয়ে পাড়ায় উন্নয়ন হবে। যে পাড়াতে উন্নয়ন হবে সেই পাড়াতে তো সরকারি কর্মীও থাকেন, এরপরেও ডিএ চাইবেন। আচ্ছা, সরকার কি বলবে? যে এটাকে ওই আদালতের নির্দেশ মানার পার্ট হিসেবেই ধরা উচিত, কারণ ওই সরকারি কর্মীরাই তো সুবিধাটা পাচ্ছেন। আর নয়তো ওই তারাশঙ্করের অনুপ্রেরণায় সরকারও বলতে পারে, পেটেই তোদের আগুন লেগেছে রে, পেট আর কিছুতেই ভরছে না। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH